আজকে আমি তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে, খবর পেয়েছো তোমরা 8 তারিখ থেকে পরীক্ষার ডেট পড়ে গেছে। তো আমাদের এখানে পরীক্ষার একটা রুটিন সেট করা আছে, 8 তারিখে রাখা হয়নি, তারপরে একটা ডেট থেকে রাখা হয়েছে, তোমরা রুটিনগুলো পেয়ে যাবে। এইবার সেই পরীক্ষাটা যখন সামনে এসে গেছে এবং পরীক্ষাতে আমি ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 এই তিনটেকে রেখেছি। 16 জন, 17 জন, আমায় নিয়ে 17। তো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 রেখেছি। আচ্ছা, এইবার ইউনিট 1 আর 2টা তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। আমি ইউনিট 3টা আজকে শুরু করব। এইটা শুরু করার জন্য আমি প্রথমে স্ক্রিন শেয়ারিংটা করছি। স্ক্রিন শেয়ার করে আমি এইটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো, websct.co.in, websct.co.in এই পোর্টালটায় গেছি। এই পোর্টালটায় গিয়ে এখানে দেখো স্টুডেন্ট, এখানে অ্যাবাউট, একাডেমিক, অ্যাডমিশন, স্টুডেন্ট, স্টুডেন্টের পরে ই লার্নিং, ই লার্নিং এ গিয়ে দেখো স্টাডি মেটেরিয়াল। এই স্টাডি মেটেরিয়ালটা আমি খুলবো। স্টাডি মেটেরিয়ালটা আমি একটা খোঁজ দিলাম, নাম দিলাম, দিয়ে দিচ্ছি বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। আমরা হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন SEM 1, রেজিস্ট্রেশন নাম্বার একটা তোমরা কিছু দেবে, তোমাদের ক্লাস রোল নাম্বারটা যেটা আছে এখন আপাতত ওইটা দিয়ে দাও, আর ফোন নাম্বার একটা দিয়ে দেবে। আচ্ছা, এখানে দেখো সাথে সাথে সাইটটা খুলে গেল। আমাদের এখানে কি কি আছে সেটা জানার পরে আমি অ্যাপ্লাইড ফিজিক্স লিখবো। অ্যাপ্লাইড ফিজিক্স লিখলে পরে সবকিছু চলে এসছে। অ্যাপ্লাইড ফিজিক্সের থেকে আমরা ইউনিট 3 খুঁজে বার করব। দেখো এই ইউনিট 3, এইটা সাব ইউনিট 3.1, এখানে হবে না। পেজ 2 তে যাই, পেজ 2 তে যাই, পেজ 2 তে যাই, ইউনিট 1, পেজ 3 তে যাই, পেজ 3, পেজ 4 এ গেলাম, ইউনিট 3 ওয়ার্ক ফর এনার্জি, এটা ভিডিও আছে। আচ্ছা, ইউনিট 3 ওয়ার্ক ফর এনার্জি পিডিএফ। এই যে পিডিএফটা স্যার দিয়েছেন গৌতম কুমার মন্ডল, এইটা আমরা এবার দেখব। আমি এইটা ধরেই তোমাদেরকে পড়াবো। আচ্ছা, দেখো সাবজেক্ট কি আছে অ্যাপ্লাইড ফিজিক্সের ইউনিট 3 ওয়ার্ক পাওয়ার এনার্জি, আর ওয়ার্ক পাওয়ার এনার্জির সাথে ফ্রিকশনটাও থাকবে। জাস্ট আমি দেখে নিই একবার ফ্রিকশনটা আছে কিনা, তলায় আছে, থাকার কথা। লজ অফ ফ্রিকশন, হ্যাঁ, তার মানে ফ্রিকশনও আছে, দুটোই আছে এখানে। তোমরা এইখান থেকে পড়াটা স্টার্ট করো। ওরে কি আছে? ওয়ার্ক কাকে বলে? ওয়ার্ক ইজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এখানে দেখা যাচ্ছে একটা লোক কি করছে, একটা ট্রলিকে ঠেলে নিয়ে যাচ্ছে। He is pushing a trolley and he is applying a force in the obliquely downward direction. So the component F cos theta, which is parallel to the displacement, because he is moving forward, so displacement, direction of displacement is towards right. So F cos theta multiplied by D, this product will give rise to the work done, F D cos theta. আবার যদি আমরা অ্যাপ্লাইড ফোর্সটা উপরের দিকে হয়, উপরের দিকে আপওয়ার্ড অবলিকলি যদি ফোর্সটা দিই, তাহলে কি হবে? F cos theta multiplied by displacement. This is also the work done. And one thing you have to know, if what is positive work, if theta equal to 0,
You can see that FD cos theta, cos 0, theta equal to 0 means cos 0 equal to 1. So F into D is the work done. Work done W equal to FD cos theta, F into D. This is positive and the maximum value. For theta within a limit of angle 0 to 90 degree, work done is positive. When the angle is acute, work done is positive. When the angle is obtuse, the work done is negative. দেখো অবটিউজ অ্যাঙ্গেল হয়ে গেলে ওয়ার্ক ডান নেগেটিভ হয়ে যায়। আর যদি থিটা 90 ডিগ্রি হয়, ইকুয়াল টু 90 ডিগ্রি, 0 to less than 90 degree positive work, greater than 90 degree to less than 90 degree negative work, and when theta equal to exactly 90 degree, the work done is 0, because work done equal to FD cos 90. The value of cos 90 is 0. For that reason, FD multiplied by 0 give rise to 0. As the work done here is 0, it is called a no work force. If there is any force which is directly perpendicular to the displacement, then the work done is 0 and the force is called a no work force. আগের দিন পড়ানোর সময় বলেছিলাম সেন্ট্রিপেটাল ফোর্সের কথা। সেন্ট্রিপেটাল ফোর্সের ক্ষেত্রে ফোর্সেস এই ছবিটা দেখানো হয়েছে, the displacement is in the upward direction and centripetal force is in the leftward direction, towards O. So this has an angle between them is 90 degree and the work done is then 0. Now we come to different unit of work. One arc is the unit of is equal to force 1 dyne multiplied by displacement 1 centimeter. So 1 dyne into 1 centimeter is 1 arc. This is the CGS unit of work. And SI unit of work is joule. Here the force is, SI unit of force means 1 Newton multiplied by SI unit of displacement 1 meter. 1 Newton into 1 meter is equal to 1 joule. We know that 1 Newton means 10 to the power 5 dyne and 1 meter means 10 square centimeter, then 10 to the power 7 arc. 1 joule means 10 to the power 7 arc. This is the relation between the SI unit and CGS unit. And work done can also be expressed as in larger unit terms like kilojoule. 1 kilojoule means 10 to the power 3 joule and 1 megajoule means 10 to the power 6 joule. There may be gravitational unit of work, because here I am putting 1 gram centimeter, 1 gram weight for force, 1 gram weight for force and 1 centimeter for displacement, and that is equal to 981 arc. And for 1 kg meter, 1 kg meter means 1 kg weight is the force multiplied by 1 meter, and 1 kg weight equal to 9.8 Newton, so 9.8 joule. So actually we need the SI unit. These units are not required in everyday life. Another unit, 1 kilowatt hour. 1 kilowatt hour is also unit of energy or work. That is, work and energy both are same. So unit of both are same. 1 kilowatt hour means 1 kilowatt power is consumed for 1 hour. So 1 kilowatt means 1000 watt, 1000 joules per second into 3600 second equal to 3.6 10 to the power 6 joule. And here is the dimension of work. Force multiplied by displacement is ml square t to the power minus 2. Here we see the graphical representation of work. In the y-axis we put force and in the x-axis we put displacement. I get a constant force Cv throughout the displacement S, and this area under the curve Cv will give the work done. Area under the curve Cv. This is a rectangle CBAO. This is a rectangle which gives the work done. Now concept of energy. Work and energy are very similar to each other.
When we say about work, we say that a body can perform work if it has energy. It possesses energy. So energy of a body is defined as the capacity or ability of the body to perform work. Uh, Similarly, unit of energy are same as that of the work. Unit of work and unit of energy are same. Actually, work and energy are same thing. You can perform work if you possess energy. তোমার কাছে এনার্জি থাকলে তবেই তুমি ওয়ার্কটা করতে পারবে, নইলে পারবে না। So energy can be represented in various forms. First, the kinetic energy. Kinetic energy is the energy due to motion, and then this is potential energy, which is energy due to position or configuration. And kinetic energy is only mechanical kinetic energy, and potential energy can be none of the forms. Potential energy can have many forms. You have to know that the kinetic energy has the formula W equal to half mv square. Half mv square is the kinetic energy of a moving body. And another formula you have to know that momentum P equal to mv and K equal to P square by 2m. P square P means momentum square by 2m. Kinetic energy and momentum are related in this way. K is the kinetic energy and P is the small p is the momentum. So P equal to root over of 2 mk. কি করে এসছে এটা এখানে দেখানো হয়েছে, দেখো k মানে হাফ mv স্কয়ার, একটা m দিয়ে ডিভাইড করা হয়েছে 1/2m হয়ে গেছে, আর m উপরে হয়ে গেছে m স্কয়ার v স্কয়ার. So 1/2m and m square v square can be written as mv whole square means p square. So k equal to p square by 2m. So once I get k equal to p square by 2m, p equal to root over 2mk. Work energy theory. It states that the work done by a force on a body is equal to the change in kinetic energy. Change in kinetic energy is the work done. Very important formula. Work done equal to change in kinetic energy. You need to know this thing very clearly. Uh, car is moving with a velocity 40 meter per second or 40 kilometer per hour, and I apply brake and stop it within certain distance. So here I have to put half mv square. Half mv square v is the final velocity, means the final velocity, means velocity after stopping, which is 0, and half m u square means u square মানে initial velocity square. Initial velocity is u, final velocity v. V means 0 because it has come to a rest, come to a dead stop. So v is 0, u is non-zero, v is 40 meter per second or 40 kilometer per hour. U is 40 kilometer per hour, v equal to 0, and calculating the difference you can easily calculate the work done. Change in kinetic energy is the work done, and work done equal to force into displacement. This should also be mentioned here. And once you know the displacement, if you apply brake and see the car stops after moving through 40 meter, 50 meter, 60 meter, etc. So you have to put this s here, 60 meter, and then you can calculate the force, that force which is stopping the car. That can also be calculated from this equation. The potential energy may be of 7 types: gravitational potential energy, elastic potential energy, chemical potential energy, electric potential energy, magnetic potential energy. These are not mentioned here, only 4 are mentioned here. There may be another 3 types, another many types. One is magnetic potential energy, one is nuclear potential energy. All can be included in this potential energy under the topic potential energy. So gravitational potential energy is the energy stored in an object as a result of work done against the force of gravity. Similarly, elastic potential energy is the energy stored in a body uh, as a result of
elastic energy. And a spring, if you have a spring, you can compress the spring or stretch the spring. Stretching or compressing the spring will give rise to storage of potential energy within the spring. Now, gravitational potential energy, how to calculate the gravitational potential energy? Let us consider a mass m, which is moved vertically upward through a distance h, and it is placed here. Now, what is the work done then? Work done equal to force into displacement. And what force is applied? Force is mg, and displacement is h. mgh is the work done. And if it comes from here to here, top to bottom, then it loses the potential energy and gain kinetic energy. So work done by gravity is this: work done by gravity and work done against gravity. Against the force of gravity, when we pull it up, we perform work against gravity, and when the body is released from here, gravity will perform work to bring the body down. Similarly, in case of elasticity, elastic potential energy, this spring is extended. Spring is extended. So when the spring is extended, it stores energy, elastic potential energy. With this energy, it can perform work. It moves the body towards the origin. And conservation of mechanical energy means the total mechanical energy of a system is conserved when there is no external force. এটা মনে রাখতে হবে। Freely falling body under gravity, when a body falls freely under gravity, in that case also the potential energy is conserved. এটা তোমাদেরকে জানতে হবে। দেখো একটা প্রবলেম দিচ্ছি, a body of mass 2 kg falls through a vertical distance of 5 meter. Calculate the kinetic energy of the body when it is going to touch the ground and show that it is equal to the potential energy before falling. তো কি করলাম, পোটেনশিয়াল এনার্জি বিফোর ফলিং mgh হচ্ছে 98 জুল, 2 ইন্টু 9.85, যেহেতু 2 হচ্ছে মাসটা আর 5 মিটার দূরত্ব তোলা হয়েছে, 2 m 2 মাসটা 2, জি এর জায়গায় 9.8, এইচ এর জায়গায় 5 মিটার বসালাম, 98 জুল বেরোলো। And it has achieved the velocity v square equal to 2gh before touching the ground, which is 98. And what is the kinetic energy just before touching the ground? That is also half into 2 into 9.8, 98 joule. Hence, it is evident that the kinetic energy of the body when it reaches the ground is equal to the potential energy before falling. Falling start করার আগে, পড়তে শুরু করার আগে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল সেটাই ওর কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। দেখো এইটা তোমাদের আগেও পড়া আছে, এক্সাম্পল অফ এনার্জি ট্রান্সফরমেশন। আর টোস্টার ট্রান্সফর্ম ইলেকট্রিক্যাল এনার্জি টু থার্মাল এনার্জি, হিট এনার্জি। টোস্টার, যে আমরা পাউরুটি টোস্ট করি যে মেশিনের সাহায্যে, যন্ত্রের সাহায্যে, সেই টোস্টারটা কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করে। ব্যাটারি কি করে, কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এইভাবে অনেকগুলো লেখা আছে, সেগুলো তোমরা একটু পড়ে দেখে নেবে। ওয়ার্ক এনার্জি গেল, চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক এনার্জি হয়ে গেল, তারপর পাওয়ার। পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম বা এনার্জি এক্সপেন্ডেড বাই টাইম। পি মানে ডাব্লিউ বাই টি। ইউনিট কি হবে, ওয়ার্ক ডান জুল পার সেকেন্ড। ওয়ার্ক ডান জুল, ডলার টাইম আছে তাহলে জুল পার সেকেন্ড। আচ্ছা, একটা ফর্মুলা লেখা যায়, পাওয়ার ইকুয়াল টু work মানে force into displacement by time. We know that displacement by time is velocity. So power equal to force into velocity. This is another formula. Obviously, power is a scalar quantity. So the product of force and velocity must be dot product, because force and velocity both are vector quantities. And that product is called the dot product. So what is unit of power? Unit of power is joule per second. এক কথায় হলো ওয়াট, কিলো ওয়াট। এইগুলো তোমাদের এখান থেকে একটু পড়ে মুখস্থ করে নিতে হবে। ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি, এই চ্যাপ্টারগুলো, চ্যাপ্টার 3টে, এই
ইউনিট 3 এর এই ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। ওয়ার্ক কাকে বলে, এনার্জি কাকে বলে, পাওয়ার কাকে বলে, এই তিনটে ডেফিনিশন, তাদের ইউনিট, তাদের ডাইমেনশন, এগুলো জানতে হবে। আর কি, ওয়ার্ক এনার্জি থিওরেম, যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান, এই জিনিসগুলো জানতে হবে। আর জানতে হবে যে ওয়ার্ক টোটাল এনার্জি অফ আ ফ্রিলি ফলিং বডি ইজ কনস্ট্যান্ট। এটা জানার পরে আমি নেক্সট চ্যাপ্টার আসবো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যেই যেটা ইনক্লুডেড একটা আরেকটা চ্যাপ্টার আছে, দ্যাট ইজ কল্ড ফ্রিকশন। হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশন, whenever a body in contact with a second one, দেখো এখানে একটা সারফেস আছে, তলায় একটা বি সারফেস আছে, উপরে একটা সারফেস আছে, দিস আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। So whenever surface A in contact with the surface B moves or tends to move, then forces opposing the motion of the body comes into play. These are called frictional forces. এখানে দেখাচ্ছে কি, in fact there is an ever present natural force which tends to slow down at last stop any moving object. প্রথমে কি করে, একটা ফোর্স সব জায়গায় আছে, সব জায়গায় প্রেজেন্ট আছে, ন্যাচারাল ফোর্স, এটা কি করে, স্লো ডাউন মোশনকে স্লো ডাউন করে দেয়, অথবা ফোর্সটা কি করে, অ্যাট লাস্ট বস্তুটাকে স্টপ করে দেয়, রেস্টে এনে দেয়। দিস স্লোয়িং ডাউন ফোর্স ইজ ডিউ টু ফ্রিকশন। স্লোয়িং ডাউন of motion is called friction. And look at this car, এই গাড়িটাকে লক্ষ্য করো, গাড়িটার চাকাটা কি করছে, গাড়িটা যদি সামনের দিকে এগিয়ে যায়, সামনের দিকে এগোতে চাইলে চাকাটা কি করবে, ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে যখন, চাকাটা যেখানে গ্রাউন্ডের সাথে ঠেকে আছে, সেইখানে চাকাটার মোশনটা কোন দিকে, লেফটের দিকে, লেফটের দিকে আছে। হ্যাঁ, লেফটের দিকে আছে মানে ফ্রিকশনটা ওকে ডান দিকে নিয়ে যাচ্ছে, যেদিকে ওর মোশনটা, চাকার মোশনটা যেদিকে হবে তার উল্টো দিকে ফ্রিকশন হবে। ক্লাস করতে মাঝে মাঝে না, পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে দিয়েছিল, বলে বলে এই ঝামেলাটাই তো হাত ধরতে পারি। এখানে লাইন হচ্ছে না, এটা শুধু ইউজার হচ্ছে না, মানিলো। So definition, friction is a force of resistance, resistive force. Friction is the force resisting the relative motion of solid surfaces, fluid layers, and material elements sliding against each other. একটা আরেকটার উপর দিয়ে স্লাইড করতে চাইলেই তখন ফ্রিকশন আসবে, একে বলে স্লাইডিং ফ্রিকশন। আর এই গাড়ির চাকা যখন রোল করছে তাকে বলে রোলিং ফ্রিকশন। এখন ফ্রিকশন, there are several types of friction. The friction is classified into two main types according to the nature of motion of the body. They are one static friction, one is kinetic friction. যে একটা সারফেস আরেকটা সারফেসের সাথে ঠেকে আছে কিন্তু মুভ তখনও করছে না, আমি ফোর্স অ্যাপ্লাই করছি, মুভমেন্ট হচ্ছে না। তো কাইনেটিক ফ্রিকশন ইজ ফার্দার ক্লাসিফাইড ইনটু স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনকে দুভাগে ভাগ করা যায়, স্লাইডিং আর রোলিং ফ্রিকশন। ধরো এখানে আমি একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি। I have placed a wooden block over a surface, একটা ইয়েলো রঙের সারফেস আছে, তার উপরে আমি একটা উডেন ব্লক বসিয়ে দিয়েছি, and this wooden block is tied with a string and attached to a pulley, and after that there is a scale pan on which we can put weight.
তার মানে কি, when I put a weight say 1 kg, we find that this block is not moving, this block is stationary. I put a weight, there is no weight is there, means there is 0 kg, no weight, and this is not moving, this object is not moving. And when I put 1 kg weight, this object is still found to be not moving, found to be stationary. So what happens when am pulling it with a force of 1 kg weight, this block is not moving, then this means that the friction has enhanced to a value of 1 kg weight. For that reason, this friction is balancing the force towards right, and hence it is not moving. Again, if I see, if I put a weight another 1 kg, means there is a weight 2 kg here, and still if we find that this block is not moving, this block is stationary, means the friction force has also increased to 2 kg weight. And this means in this way, I can increase the force, I can increase the weight to be placed in the pan, 1 kg, 2 kg, 3 kg, 4 kg, all these weights I can place. And placing that weight, for that weight, if it is found to be just moving, when this is at the point of sliding, the object is just at the point of sliding, the weight for which the object is just at the point of sliding is called the limiting friction. Limiting friction means limiting friction, maximum value of the applied force for which the body remains stationary. এবার এবার কি দেখলাম, যখন আমরা 1 কেজি দিচ্ছিলাম তখনও বস্তুটা মুভ করছিল না, আবার 2 কেজি দিয়েছি তখনও করেনি, 3 কেজি দিয়েছি তখনও করেনি, 4 কেজি দিয়েছি তখন করে গেছে। তার মানে 4 কেজিটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। 4 কেজির একটু কম হলে আর মুভ করবে না, 4 কেজিটাকে বেশি হয়ে গেলে, 4 কেজিটাকে ক্রস করে গেলে তখন মুভ করবে। দিস ইজ দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এবার আমরা যদি দেখি যে 0 থেকে 4 কেজি বসানোর আগে আমরা 1 কেজি বসিয়েছি, 2 কেজি বসিয়েছি, 3 কেজি বসিয়েছি, সবসময় কিন্তু ফ্রিকশনটা, যখন আমি 1 কেজি বসিয়ে দেখছি বডিটা মুভ করছে না, তার মানে ফ্রিকশনটা হয়ে গেছে নিশ্চয়ই 1 কেজি ওয়েট। আবার 2 কেজি বসিয়ে তখন যদি দেখি বস্তুটা মুভ করছে না, তাহলে নিশ্চয়ই ফ্রিকশনটাও 2 কেজি ওয়েট হয়ে গেছে। আবার 3 কেজি বসিয়ে দেখি যদি বডিটা মুভ করছে না, তাহলে ফ্রিকশনটাও নিশ্চয়ই 3 কেজি ওয়েট। এই জন্য ফ্রিকশনকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং নেচার। ফ্রিকশন হলো সেলফ অ্যাডজাস্টিং নেচার, মানে নিজে নিজে অ্যাডজাস্ট করে নেবে তার ভ্যালুটা কত হবে। আচ্ছা, এবার লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা তোমাদেরকে পড়তে হবে। দ্য ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট ইন আ ডিরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য বডি ইজ ইন্টেন্ডেড টু মুভ। বডি যেদিকে মুভ করতে চাইছে তার বিপরীতে কাজ করবে। 2 নম্বর কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশন অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স টেন্ডিং টু কজ মোশন। The magnitude of the frictional force, laws of static friction, এখানে কি বলছে, magnitude of the frictional force, magnitude of the frictional force at any instant is exactly equal to the applied force tending to cause motion. যদি force apply করার পরেও বস্তুটা স্টেশনারি থাকে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্সের সমান হবে, যেটা হচ্ছে ওর সেলফ অ্যাডজাস্টিং নেচার থেকে আসছে। These are the laws of static friction and laws of limiting friction কি বলছে, 18 নম্বরটাই আসল। The limiting friction depends upon the nature of the surfaces and their states of roughness. The opposing frictional force brought into play is tangential to the surface in contact. The value of the limiting frictional force Fs is proportional to the normal reaction. মানে এই দেখো বস্তুটাকে বসানো আছে, তার ওজন ওয়েটটা ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড and its reaction provided by a yellow surface acts vertically upward. So this R is called the normal reaction because it is acting normally at right angle to the surface. So this is called normal reaction, and force of friction, this Fs, force of static friction, is directly proportional to the normal reaction. So Fs equal to mu s into A. Fs proportional to R. So Fs proportional to R, or Fs equal to mu s into R, and mu s is called key
limiting friction by normal reaction, which is a constant. এইখানে যদি আমরা অ্যাপ্লাইড ফোর্স আর ফোর্স অফ ফ্রিকশন একটা গ্রাফিক্যালি প্লট করি তাহলে কি দেখতে পাবো যে as long as the body is stationary the frictional force is equal to the applied force. So this is a line, this is a straight line making an angle 45 degree with the x-axis, and it rises to a point L. After it crosses L means limiting friction limiting force of static friction is achieved, and still I apply the force, the body starts moving, and then comes the kinetic friction or dynamic friction. And in this case, the coefficient of friction is mu k into n into r. Work done in moving an object on a rough inclined plane. When I move a object over a rough inclined plane through a force with a force which is parallel to the inclined plane. Force is parallel, Fa is parallel to the inclined plane. Here we see this is the object, its mg is acting vertically downward and its reaction is acting vertically, not vertically upward. এই যে দেখা যাচ্ছে আমি এখানে ছবিটা আরেকটা অন্য একটা ছবি দেখাচ্ছি যে অবজেক্টটাকে এখানে বসানো হয়েছে, ওর ওজনটা এমজি এদিকে কাজ করছে। দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না? এইটা দেখা যাচ্ছে? হ্যালো, কিছু না তো। সে কি রে? আমি তো প্রেজেন্টেশনটা করেই রেখেছি। আচ্ছা স্টপ করে দেখি, আরেকবার ব্যাক করে দেখি। এবার দেখা যাচ্ছে? হ্যালো, আমি দেখতে পাচ্ছি। পাচ্ছ না? সম্প্রীতি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না স্যার, আমি দেখছি না। বাকিরা যে পারছে বলছে। আবির পারছো? আবির আবির দেখতে পাচ্ছ? লেফট করে আরেকবার জয়েন করে নাও। হ্যাঁ সম্প্রীতি, তাহলে একবার এইখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে আরেকবার জয়েন করো। তোমার নেটের সমস্যা হচ্ছে কিছু। এই গ্রাফটাকে ভালো করে শিখতে হবে। এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ তো, ফোর্স অফ ফ্রিকশন এন্ড অ্যাপ্লাইড ফোর্স এর গ্রাফটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এই গ্রাফটাকে ভালো করে শিখে নেবে যে এই গ্রাফটা কি বলছে। as long as the body is stationary, আমি তো একটা বস্তুকে রেখেছি হরাইজন্টাল সারফেসের উপর, তারপর হরাইজন্টালি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। সো ইনিশিয়ালি দ্য বডি ইজ at rest and I am gradually increasing the force. Say I am applying a force initially 1 Newton, then apply 2 Newton, apply 3 Newton. I am gradually increasing the force and still finding the body to be at rest. So what happens here? I am increasing the applied force and the frictional force also gets automatically increased. For that reason it is called self-adjusting force. So self-adjusting, due to the self-adjusting nature, this line up to OL, this line OL has an angle 45 degree, makes an angle 45 degree with the x-axis.
with the applied force axis. Huh? After reaching L, the body starts moving, and for that reason কি হবে, লিমিটিং ফ্রিকশনটার ভ্যালুটা, স্ট্যাটিক লিমিটিং ফ্রিকশনের যে ভ্যালুটা তার থেকে এটা একটু কমে যাবে ডাইনামিক ফ্রিকশনের সময় বডিটা চলতে শুরু করবে। মানে সিচুয়েশন ইজ লাইক দিস, a body is placed on a horizontal surface and horizontal force is applied and the force is gradually increased. So initially we will find the body to be at rest, but as the force is gradually increased, once for a particular value of the force, we will find that the body starts moving, and this happens when the applied force has exceeded the force of limiting friction. And after limiting friction is reached, then body starts moving. And once the body starts moving, the kinetic friction comes, and the value of kinetic friction is slightly less than the limiting friction. This is explained here. And in this case, when there is an inclined plane and you want to apply a force in the along the incline in the upward direction to move the body in the upward direction, then we have to apply a force Fa here, and this is mg. Mg is the weight of the body acting vertically downward, means it is perpendicular to the horizontal surface. আমি এখানে ছবিটা এঁকেছি, আলফাটা দিয়েছি, আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লাইন, ইনক্লাইন প্লেনটার অ্যাঙ্গেলটা। তো if I see this is a block placed over a inclined surface making an angle alpha, আগে ছবিটা ভালো বোঝা যাচ্ছিল না বলে আমি এটা দেখাচ্ছি। এখানে mg অ্যাক্ট করছে, দেখো mg is the weight of the body which is acting vertically downward, means it is perpendicular to the horizontal surface. Vertically downward means acts perpendicular to the horizontal surface. This mg is vertically is acting perpendicular to the horizontal surface, and now this mg is resolved into two components. One is parallel to the incline and one is perpendicular to the incline. The parallel to the incline component is mg sin alpha, and this is mg cos alpha, which is perpendicular to the inclined plane, and this is r, normal reaction. Now r equal to mg cos alpha because they are balanced. So when I put r equal to mg cos alpha and fs equal to, from the above figure, if we find that the body is at rest, then mg fs equal to mg sin alpha, and then fs, frictional coefficient of static friction, balances mg sin alpha, and r balances mg cos alpha. তো এই দুটোকে যদি ডিভাইড করা যায় fs বাই r, সেটা হবে মিউ এস ইন্টু tan alpha কি হবে mu s মানে tan theta, mu s মানে tan theta. So the angle of friction is angle equal to the angle of repose. এটা মনে রাখ। Another thing, when there is a vertical wall and you keep a book placed on the vertical wall, to keep it there we have to balance the mg. Weight of the body is to be balanced by two frictions. One is between the book and the wall, and one is between the book and the hand. This is m1 mu1f and this is mu2f. So mu1f plus mu2f equal to mg, or f equal to mg by mu1 plus mu2. আমি বলেছি যেখানে সেখানে হলো না, মার্কশিটটাও তোলেনি, কলেজে মার্কশিট তোলার জন্য ওকে বলা হয়েছে, সেটাও তোলেনি।
তারপরে তোমরা এখানে দেখো অতগুলো নিউমেরিক্যাল এসে সলভ করে দেওয়া আছে, নিউমেরিক্যাল গুলো পড়ে দেখবে। আর problem 1, problem 2, these are the two problems solved here. There are several MCQ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 MCQ. A dimensional formula of work, কি হবে ml square t to the power minus 2. One has the answer A, answerটা দেওয়া আছে। Similarly, two expression for work can be given by force into velocity, force into time, force into displacement, none of this. তাহলে force into displacement is the work, C is the answer, 2 has the answer C. এইভাবে তোমরা আনসারগুলো দেওয়া আছে। তারপর শর্ট কোয়েশ্চেন কিছু আছে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো আনসারগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে দেখো। তারপরে কিছু সাবজেক্টিভ কোয়েশ্চেন আর তার সলিউশনও করে দেওয়া আছে, সেগুলোকেও পড়ে দেখো। পড়ে যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমার সাথে কথা বলবে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে দেখো। আমি খুব কঠিন প্রশ্ন দিচ্ছি না, আমি সোজা সোজা প্রশ্ন দেবো। আচ্ছা, আর কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই প্রশ্ন পরীক্ষার ব্যাপারে। আমরা যখন পরীক্ষাটা করব, ফিজিক্সের পরীক্ষাটা হবে ফিজিক্সের পরীক্ষাটা হবে 20 মার্কের। টাইম কত থাকবে? 45 মিনিট। পরীক্ষাটা 20 মার্কের হবে, টাইম হবে 40 মিনিট। ফার্স্ট ক্লাস টেস্টে সিলেবাস কি থাকবে? ইউনিট 1, ইউনিট 2 এন্ড ইউনিট 3। আজকে ইউনিট 3টা শেষ করলাম, তার আগে ইউনিট 1, ইউনিট 2টা হয়ে গেছিল। তো এমসিকিউ এর মধ্যে এই যে 20 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে এমসিকিউ থাকবে 10 মার্ক। 10 মার্ক কিভাবে থাকবে? 5 কোয়েশ্চেন্স, ইচ ক্যারিং 2 মার্কস, এইভাবে থাকবে। আচ্ছা, এই আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এমসিকিউ এর একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। ওয়ানটা কি বলছে? 1 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে নিউমেরিক্যাল 1, এটা রোমান 1। মানে 1 নম্বর কোয়েশ্চেনে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 পাঁচটা ভাগ থাকে। এই যে কারণ 5টা এমসিকিউ আমরা দিচ্ছি। তো প্রথম রোমান 1টা মানে ফার্স্ট যেটা এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে আমি কতগুলো কোয়েশ্চেনের আনসার দিয়েছি। একটা এ দিয়েছি মাস, বি দিয়েছি ভলিউম, সি দিয়েছি স্মেল অ্যান্ড ডি দিয়েছি ফোর্স। তাহলে দেখা যাচ্ছে মাস, ভলিউম, ফোর্স অল আর ফিজিক্যাল কোয়ান্টিটিস, বাট স্মেল ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ it cannot be expressed by certain law. There is no law of physics for explaining smell, so it is not a physical quantity. তাহলে প্রশ্নটা ছিল which of the following is not a physical quantity, so answer will be smell. আমরা কি লিখবো? 1 এর আনসার লিখবো সি, আনসারটা সি লিখবো, ব্র্যাকেটে লিখে দেবো তার উত্তরটা কি হবে? স্মেল। সিমিলারলি 2 নম্বর প্রশ্ন কিছু আছে, সেখানে যদি থাকে 2 নম্বর প্রশ্ন যে আনসার হবে, সেই আনসারটার নাম্বারটা কত? ডি লিখলাম, ধরো ডিটা ভ্যালিড আনসার আছে, এবার আনসারটা কি তার পাশে লিখে দেবো। এখানে যেমন স্মেলটা লিখেছি সেরকম আনসারটা লিখে দেবো, এইভাবে চলবে। আর 10 মার্কের থাকবে ব্রড কোয়েশ্চেন। সে কিরকম ভাবে থাকবে? দুটো কোয়েশ্চেন আনসার করতে হবে তোমাকে আউট অফ 3, মানে অ্যাকচুয়ালি তিনটে 5 মার্ক কোয়েশ্চেন থাকবে। ব্রড কোয়েশ্চেন কিরকম থাকবে? out of 3, each 5 mark, একটা 5 মার্কের কোয়েশ্চেন থাকবে। 2 questions to be answered out of 3, each carrying 5 mark। তার মানে 5 কি গোটা গোটা থাকবে না, 5 এর মধ্যে ডিভিশন কি হতে পারে? ডিভিশন কি হতে পারে? 1 প্লাস 2 প্লাস 2 হতে পারে, কমা 2 প্লাস 3 হতে পারে, অথবা 3 প্লাস 2 হতে পারে, 1 প্লাস
4 হতে পারে, এরম ভাগে ভাগ করতে পারে। মার্কস ডিভিশনটা এরকম হবে, 5 মার্কের যে ডিভিশনটা হবে সেটা এরকম হতে পারে। মানে আমি ব্রড কোয়েশ্চেন মানে একটা গোটা কোয়েশ্চেন 5 মার্কের দিয়ে দেবো তা কিন্তু না, ওটাও ভেঙে ভেঙে দেবো। তাহলে তোমরা সেইভাবে প্রিপারেশনটা করো। আমি বলি কি এইটার একটা ছবি তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্যার, হ্যাঁ, বলছিলাম যে আমাদের বইয়ের নাম আর রাইটারটা কি জানতে পারি? না বইয়ের নাম তো আমি দিচ্ছি না, কিছু বই ফই লাগবে না, এখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়বে। ঠিক আছে। সেটা কি বুঝতে পেরেছো কোথা থেকে ডাউনলোড করতে হবে? হুম হুম। websct.co.in এ যাবে, ওখানে স্টুডেন্ট যাবে, স্টুডেন্টের থেকে ই লার্নিং এর মধ্যে স্টাডি মেটেরিয়াল, ওখানে স্টাডি মেটেরিয়াল সব দেওয়া আছে, ওখান থেকে পড়ে নেবে। বই লাগবে না, এইটাই আপাতত চালা। আবার এই পরীক্ষাটা হয়ে গেলেই, শেষ হয়ে গেলেই দেখবে আবার 7th অফ মার্চ থেকে আবার নেক্সট সেকেন্ড ক্লাস টেস্ট শুরু হচ্ছে। তাহলে আমাকে 3 সপ্তাহের মধ্যে আবার সিলেবাসটাকে শেষ করতে হবে, আবার বাকি 3টে ইউনিটকে কভার করতে হবে। তোমরাও সেইভাবে চেষ্টা করবে। তো তোমরা আপাতত এই পরীক্ষাটার জন্য ভালো করে প্রিপেয়ার করো। ইউনিট 1, ইউনিট 2 এন্ড ইউনিট 3 এটা হচ্ছে সিলেবাস। ফার্স্ট ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তার মধ্যে এমসিকিউ থাকবে 10 মার্কের। এই 10 মার্কটা কিভাবে আমি রেখেছি, 5টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা 2 মার্কের করে। ঠিক আছে, 5টা এমসিকিউ থাকবে, প্রতিটা 2 মার্কের করে। তার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। আর তাহলে গেল কত, 20 মধ্যে 10 মার্ক চলে গেল এমসিকিউ, বাকি 10 মার্ক রইলো। সেই 10 মার্কটা কিভাবে ভাগ করেছি, দুটো 5 মার্কের কোয়েশ্চেন থাকবে। এবার শুধু শুধু গোটা 5 মার্কের কোয়েশ্চেন না, 1 + 2 + 2 ভাগে ভাগ করা থাকতে পারে 5 মার্কটাকে, 2 + 3, 3 + 1, এই 3 + 2, এইভাবে আমরা ভাগ করে করে দিতে পারি কোয়েশ্চেন, যাতে টোটাল 10 মার্ক হয়। 3টে প্রশ্ন থাকবে, ধরো 3টে ইউনিটের পরীক্ষা নিচ্ছি, 3টে ইউনিটের উপর, তাহলে ফার্স্ট ইউনিট থেকে একটা কোয়েশ্চেন থাকবে, সেকেন্ড ইউনিট থেকে একটা কোয়েশ্চেন থাকবে, থার্ড ইউনিট থেকে একটা কোয়েশ্চেন থাকবে। তোমাকে যে কোনো দুটো করতে হবে। তুমি ইউনিট 1 এর কোয়েশ্চেনটা ইউনিট 3 এর কোয়েশ্চেনটার আনসার করতে পারো, ইউনিট 2টা ইউনিট 3টার আনসার করতে পারো, আবার ইউনিট 1 ইউনিট 2টা করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটা করো। এইভাবে বলে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে পরীক্ষার ব্যাপারটা কি হবে সেটা সম্বন্ধে কয়েকটা কথা একটু বলে দিই। পরীক্ষাটা তোমরা তো জানো অনলাইন প্রক্টর মোডে হবে, মানে অনলাইনে পরীক্ষা হবে। আমরা অনলাইনে গুগল মিটে তোমাদের অবজার্ভ করব। কি করে অবজার্ভ করব তোমাদেরকে বলে দেবো, ক্যামেরাটা অন করে রাখতে, তোমরা ক্যামেরাটা অন করবে, তোমাদের লেখাটা আমরা দেখব কম্পিউটারে বসে। তো এইভাবে করতে গেলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের পরীক্ষাটা, তোমরা একটা কোয়েশ্চেন পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা গুগল ক্লাসরুমে, একটা কোয়েশ্চেন পাবে। সেই কোয়েশ্চেনটা দেখে নেবে, কোয়েশ্চেনের কোনো হার্ড কপি টপি থাকবে না। এবার তোমাকে A4 সাইজের পাতা জোগাড় করে রাখতে হবে। সেই A4 সাইজের পাতার উপর ফার্স্ট পেজে কতগুলো জিনিস লিখতে হয় ফার্স্ট পেজে, যেমন কি নেম, রোল নাম্বার, ডিপার্টমেন্ট, ডেট, সাবজেক্ট। নেম, রোল নাম্বার, ডিপার্টমেন্ট, ডেট, সাবজেক্ট। নেমটা নিজের নাম লিখবে, তারপরে ক্লাসে যে রোল নাম্বার পেয়েছো সেইটা লিখবে, ডিপার্টমেন্ট তোমার যে ডিপার্টমেন্ট আইডি তোমরা সেটা লিখবে, ডেট পরীক্ষার ডেট অফ এক্সাম কি আছে, আর সাবজেক্ট মানে কোন সাবজেক্টের এক্সাম হচ্ছে। ফিজিক্সের হলে লিখবে অ্যাপ্লাইড ফিজিক্স 1, ম্যাথামেটিক্স হলে লিখলে ম্যাথামেটিক্স 1, এরকম ভাবে লিখতে হবে। লেখার পরে ধরো তোমার লেখাটা শেষ করতে 4টে পাতা লাগে, তো 4টে পাতায় লিখে নিয়ে প্রতিটা পাতার শেষে তলায় একটা লাইন টেনে রাখবে, সেখানে রোল নাম্বারটা আর ডেটটা দিয়ে দেবে আর সই করে দেবে। প্রতিটা পাতার তলায় নিজের নামটা টানা হাতের লেখাটাকে সই বলে। তো টানা হাতের লেখাটাকে দিয়ে দিলে
18 জন মানে আমায় নিয়ে 18, 17 জন আছে আর দেখিনি ওই জন্য ওতেই চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর এইটাতে সব কটা এটাতে এই লিস্ট হ্যাঁ আচ্ছা তাহলে কি হলো, খাতাটা তৈরি হলো কিভাবে? তোমার 4টে পাতায় তুমি লিখছো, লিখে পাতার তলার দিকে নাম, রোল নাম্বার, নামটা টানা হাতের লেখায় লিখবে, সই করবে, ওটা হচ্ছে সই, আর ডেট দিয়ে দেবে। প্রতিটা পাতা শেষে তলার দিকে ডেট দেওয়া থাকবে, সই করা থাকবে। এই সই করা পাতাগুলো 4টে পাতা যাতে তুমি আনসার করেছো, ঠিক আছে, ওইখানে তুমি লিখবে, তুমি ওটা স্ক্যান করবে। এবার স্ক্যান করার জন্য তোমরা কি সফটওয়্যার ব্যবহার করো? ছবি তোলার জন্য, স্ক্যান করার জন্য তোমরা কি সফটওয়্যার ব্যবহার করো? কোন অ্যাপটা ব্যবহার করো? স্যার ডগ স্ক্যানার। স্যার আচ্ছা আমি বলি কি অ্যাডোব স্ক্যানারটা ব্যবহার করো। স্যার অ্যাডোব স্ক্যানার। ADOB, হ্যাঁ অ্যাডোব স্ক্যানারটা সবাই ব্যবহার করো, আমি করে খুব ভালো ফল পাই। হ্যাঁ অ্যাডোব স্ক্যানারটাকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে ফেলো। অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কি হবে, ওইটার ফাইল সাইজটা অনেক কম হবে, কেবি অর্ডারে হয়ে যায় অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করলে। আচ্ছা এইবারে অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করার পরে তোমাদেরকে বলে দেওয়া হবে যেটাতে ফাইল নেমটা, ওই অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করা যে ফাইলটা তৈরি হলো সেইটাকে একটা নাম দিতে হবে, নামকরণ করতে হবে। নামকরণ করার পদ্ধতিটাও তোমাদের এক্সাম থেকে বলে দেওয়া হবে। নামকরণ করার পদ্ধতিটা বলে দেওয়া হবে, তো সেই নাম দিয়ে নামটা সেভ করবে। ধরো একটা যখন ডকুমেন্ট তুমি স্ক্যান করলে, ওটা একটা বাই ডিফল্ট একটা নেম নিয়ে নিল, স্ক্যান 1, স্ক্যান 2, এরকম একটা নেম নিয়ে নিজে সেভ করে দেবে। ওই নামটা রাখা চলবে না, ওই নামটার বদলে একটা নাম দিতে হবে যেটা আমরা এখান থেকে বলে দেবো। সেই ফাইল নেমটা দিয়ে সেই ফাইলটাকে তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য একটা লিংক দেওয়া হবে, সেই লিংকে, ক্লাসরুম লিংকে আপলোড করতে হবে। তোমরা যখন পরীক্ষা দিতে ঢুকবে তখন একটা ক্লাসরুমের মাধ্যমে তোমাকে ঢুকতে হবে। সেই ক্লাসরুমের মাধ্যমে ঢুকলে পরে তোমরা দেখতে পাবে, তোমরা ওখানে একটা আপলোডের জায়গা দেখতে পাবে, সেখানে এই আনসার স্ক্রিপ্টটাকে আপলোড করে দিতে হবে। আনসার স্ক্রিপ্ট যেটা হলো, আনসার স্ক্রিপ্ট মানে তুমি যেটা খাতায় লিখলে, আমি একটা প্রশ্ন দিয়েছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হবে, আবার ক্লাসরুমেও গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এবার সেখান থেকে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নেবে, কোয়েশ্চেন পেপারটা দেখে খাতায় আনসার করবে। খাতায় আনসার করার পরে সেইটা অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করবে। ছবি তুলবে না, ফটো তুললে ওটা সুবিধা হয় না। ফটো তুললে, কারণ পিডিএফ আপলোড করতে বলা হবে, পিডিএফ তো ফটো তুললে হয় না, জেপিইজি ইমেজ হয়ে যায়। এই জন্য তোমরা কি করবে, স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ ফাইল বানাবে। পিডিএফ ফাইলটা বানালে সেই পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে। তোমরা এই কাজটাও একটা প্র্যাকটিস করো, কিছু লিখে অ্যাডোব স্ক্যানার দিয়ে স্ক্যান করে কিভাবে সেটা সেভ করা যায় সেইগুলোকে একটু প্র্যাকটিস করে রাখো। পরীক্ষাটা খাতায় লিখে দিলাম সেটা দিলেই কিন্তু হবে না, সেটার পরে সেটা আবার আপলোড করা একটা ঝামেলা থেকে যাচ্ছে। সেটা করার জন্য তোমাকে কিন্তু মাত্র 15 মিনিট টাইম দেওয়া হবে। ধরো 12টা থেকে পরীক্ষা শুরু হলো, পরীক্ষাটা 20 মিনিটে, এই 20 নম্বরের পরীক্ষা, 20 মার্ক এক্সাম, দ্যাট উইল কন্টিনিউ আপ টু 45 মিনিট। 12:45-এ বলা হবে তোমায় খাতা জমা দিতে। এবার 12:45 to 1 PM মানে 15 মিনিটের মধ্যে তোমাকে ওই স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এর সময়টা কিন্তু এর বেশি দেওয়া যাবে না। ফলে ওই জিনিসটা তোমরা আগে থেকে প্র্যাকটিস যদি করে রাখো তাহলে কাজ করতে খুব সুবিধা। আর আমি সিলেবাস তোমাদেরকে বলে দিলাম, 3টে ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, তোমরা পড়ে দেখো। আর যদি আগের দিনের পড়ার থেকে কিছু প্রশ্ন করার থাকে, বা আজকে যেগুলো পড়ালাম সেগুলোর থেকে যদি কিছু প্রশ্ন করার থাকে, সেগুলো তোমরা আমাকে করতে পারো এখন।
আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে নিচ্ছি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। 1 থেকে 10, রোল নাম্বার 1 to 10 কারা কারা আছো আমাকে বলো তো। স্যার রোল নাম্বার 1। Roll number 5. স্যার 5, 7। 9, স্যার 8 আছে স্যার। 8, 7, 8, তাহলে 1, 5, 7, 8, 9 সবাই হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে বলো 10 থেকে, সরি 11 থেকে 20 কে কে আছো? Sir, 12, তারপর স্যার কেউ নেই, 17। কেউ sir, নেই। 18. 18, 17। হ্যাঁ নাম্বারটা আমাকে বলো। হ্যাঁ, স্যার 17, 17। হ্যাঁ, আর তাহলে 12, 17, 18 দিয়ে দিলাম। স্যার আচ্ছা, এবার 14। আমাকে বলো 14, ঠিক আছে দিলাম। আচ্ছা, এবার বলো 21 থেকে 30, 21 থেকে 30 কারা আছে? Sir, 22. 22, Sir, 28. তারপর 28, তারপর 20, 3। 23, তাহলে আমি 22, 23, 28 দিয়ে দিলাম প্রেজেন্ট। এবার আমাকে বলো 31 থেকে 40 এর মধ্যে কারা আছে? Sir, 31. 31, তারপর স্যার 40। 40, তাহলে 31 থেকে 40 এর মধ্যে শুধু 31 আছে আর 40 আছে, মাঝের কেউ নেই কিন্তু। আচ্ছা, এবার আমাকে বলো 41 থেকে Sir, 48। 35. এতক্ষণ কি করছিলে, ঘুমিয়ে পড়েছিলে নাকি? 35 দিয়ে দিলাম, তাহলে স্যার 31 41। দিলাম, 35 দিলাম, 40 দিলাম। 41 41 স্যার। থেকে 48 এর মধ্যে কে কে আছো বলো। 41 41। হ্যাঁ হয়েছে, তার 41 হয়েছে, তারপর স্যার 43। 47, আর স্যার 43। 43, 41, 43, 47, তাহলে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। এবার তোমরা আমাকে বলো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলতে পারো। স্যার, এক্সাম কবে থেকে আছে? এক্সাম শুরুর ডেটটা এখনো ঠিক হয়নি, তবে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে হবে, ফেব্রুয়ারির 8 থেকে 12 এর মাঝে হবে। এক এক দিনে দুটো করে পরীক্ষা হবে, এটা বলে দিচ্ছি। এক এক দিনে 12টা থেকে 12:45 একটা পরীক্ষা হবে, আবার 2টো থেকে 2:45 পরীক্ষা হবে। 12টা থেকে 12:45 পরীক্ষা হয়ে গেল, 12:45 থেকে একটা, মানে 15 মিনিটের মধ্যে খাতা স্ক্যান করে জমা দিতে হবে, স্ক্যান করে ফোল্ডার ফাইল বানিয়ে জমা দিতে হবে। 15 মিনিটের পরে কিন্তু আর জমা নেওয়া হবে না। আর তারপরে পরীক্ষাটা শুরু হবে এবার 2টো থেকে, 2টো থেকে 2:45 হলো, এবার 2:45 যেই হয়ে গেল, খাতা লেখা স্টপ হয়ে গেল, 2:45 থেকে 3টে, মানে 15 মিনিটের মধ্যে তোমাকে আবার খাতাগুলো আপলোড করে দিতে হবে। তাহলে তোমাদের 5টা পেপার পরীক্ষা হবে। একটা হচ্ছে ম্যাথামেটিক্স, কমিউনিকেশন ফিজিক্স, কমিউনিকেশন হবে, ফিজিক্স হবে, কেমিস্ট্রি হবে, ম্যাথামেটিক্স হবে, আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স হবে। এই 5টা পেপার তোমাদের পরীক্ষা হবে। Sir, সব 20 marks. সব 20 মার্ক, সব 45 মিনিট। Okay, sir. Thank you. ওয়েলকাম। আর কিছু? ইয়ামান নাচ তো আজকেই প্রথম ক্লাসে এলে, এতদিন তো তুমি আসোনি। হ্যাঁ স্যার, একটু কিছু প্রবলেম ছিল ফোনের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক আছে। সবাইকে বারবার বলছি আমি, অ্যাডোব স্ক্যানটাকে তোমরা ডাউনলোড করে, অ্যাডোব স্ক্যান যে অ্যাপটা ডাউনলোড করে রাখো, ওটা খুব ভালো স্ক্যানিং। নোট ব্লক, আরেকটা আছে নোট ব্লক। যারা অ্যাডোব স্ক্যানটা পারবে না তারা নোট ব্লকটা করবে। আচ্ছা, আর নোট ব্লক একটা সুবিধা হচ্ছে, ওই এত সুন্দর আছে না, ওই যে বল মানে এর পিডিএফ এর যেটা মেগা এমবিটা কমানো যায়। আচ্ছা কমিং মানে দরকার আছে এটা একটু কমিং আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা নোট ব্লকটাও কপি করতে পারো। নোট ব্লক বলে অ্যাপটা ডাউনলোড করে রাখবে ফোনে। ওইটা দিয়ে ওই ক্যামেরার ছবি তোলার মতোই হবে, কিন্তু স্ক্যানিং হয়ে যাবে ওটা। ফটো, ডকুমেন্ট, অরিজিনাল। আচ্ছা, 4 রকম অপশন আছে। আচ্ছা,
করে যাচ্ছে তোমরা ওইটা নোট নোট এনওটি নোট বিএলওসিকে ব্লক এই ফোল্ডার এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো, যে কোনো একটা করো, অথবা আমি যেটা বললাম অ্যাডোব স্ক্যান, এডিওবি অ্যাডোব স্ক্যান, অ্যাডোব স্ক্যানটাও ডাউনলোড করে রাখতে পারো, যে কোনো একটা দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, তোমাদের যখন তাহলে কোনো বক্তব্য নেই, আমি আজকে ক্লাসটা অফ করলাম। আবার পরের দিন যখন ক্লাস আছে, কবে আছে জানি, কালকে নেই, কালকে আছে মঙ্গলবার, কালকে আছে, কালকে নেবো আবার। তোমরা তার মধ্যে ওকে স্যার। তোমরা পড়ে দেখো, এবার রেডি করো নিজেরা, কোয়েশ্চেনগুলোর আনসারগুলো করার চেষ্টা করো, পড়ে যেগুলো হবে না আমার থেকে জেনে নেবে পরের দিনের ক্লাসে। পরের দিনের ক্লাসটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে। আজকে যেমন আমি পড়িয়ে দিলাম, তোমরা খালি চুপচাপ শুনলে, হ্যাঁ, সেইটা যেন না হয়। পরের দিন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে, বা তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। প্রথমে আমি চেষ্টা করব সেটাই, যে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেব। নেক্সট আই উইল ট্রাই দ্যাট আই উইল আস্ক সাম কোয়েশ্চেন এন্ড দ্যাট উইল বি আনসার্ড বাই ইউ। ওকে, সো আই এম স্টপিং দ্য ওকে ক্লাস। স্যার। আই এম স্টপিং দ্য ক্লাস স্যার হিয়ার। টুমরো উইল হ্যাভ আ ক্লাস। বলো রাজকুমার, বলো। স্যার আমাদের তো এখন এক্সামের কোনো রুটিনই দেওয়া হয়নি স্যার। আর রুটিন দিয়ে দেওয়া হবে। দেখো, স্টেট কাউন্সিলের এতে দেখবে, সাইটে দেখবে, ওখানে দিয়েছে একটা 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে নিতে হবে। এবার দিনে দুটো পরীক্ষা হলে, এক এক দিন দুটো হাফে যদি পরীক্ষা নিই, তাহলে আমাদের 2.5 দিন লাগে, 2.5 days। সো ফার্স্ট ডে দুটো এক্সাম, সেকেন্ড ডে দুটো এক্সাম, থার্ড ডে একটা এক্সাম, এই করে হয়ে যাবে, 3 দিনেই শেষ হয়ে যাবে। তো পেয়ে যাবে তোমরা সব রুটিনটাও পেয়ে যাবে, কোন দিন কবে কি পরীক্ষা আছে সেই রুটিনটা বেরিয়ে যাবে, আজকালের মধ্যেই পেয়ে যাবে। আমি তাও ঠিক বুঝিয়ে আছে দিলাম, স্যার। সেগুলো মনে রাখো, সেগুলোর একটা নোট বানিয়ে রাখো, তাহলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত খুব সুবিধা হবে। আর অ্যাডোব স্ক্যান বা নোট ব্লক, যেটা আমাদের স্যার বললেন, কমিউনিকেশন স্যার, এই দুটোর একটা তোমরা নেটে ভালো করে মোবাইলে অ্যাপটা ডাউনলোড করে রাখো, তাহলে স্ক্যান করতে খুব সুবিধা হবে। স্ক্যান করে তাড়াতাড়ি পাঠাতে হবে 15 মিনিটের মধ্যে, ওইটা কিন্তু খুব জরুরি, ওইটা প্র্যাকটিস না থাকলে পারবে না, আগে থেকে প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, আবার কালকে তাহলে কথা হবে। আমি আজকে স্টপ করছি।